আমার রুমের ভাইবের সাথে দারুণ ম্যাচ করবে। আরে আরএফএল ওয়ার্ড্রোবে তো বেস্ট। ইনসেক্ট রেপেলেন্ট মাস্টার ভ্যাক্স যুক্ত আরএফএল ওয়ার্ড্রপ নিয়ে এলো নতুন সব ডিজাইন। আরএফএল ওয়ার্ড্রপ, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। চট্টগ্রাম 4 আসনে কপাল পুড়ল আসলাম চৌধুরীর। ভোটে জিতেও শপথ নেওয়া হলো না তার। ঋণ খেলাপি হওয়ায় প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, নতুন করে নির্বাচন হতে পারে এই আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেসব প্রার্থীকে মনোনয়ন দেয় তার মধ্যে সবচেয়ে সম্পদশালী চট্টগ্রাম 4-এর আসলাম চৌধুরী। খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইস্যুটি নিয়ে তাকে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও ওই আসনে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষে শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানালেন, আসলাম চৌধুরী ঋণ খেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আপিল বিভাগের আদেশ হয়েছিল 3 ফেব্রুয়ারি 2026 সালে। সেই আদেশে বলা হয়েছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে রেজাল্ট স্থগিত থাকবে, গ্যাজেট স্থগিত থাকবে। এই আপিল শুনানি অন্তে আজকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ওই আসনে। নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এত আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে কি আসে ঋণ খেলাপিদের বিষয়ে তাও দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে তার সমর্থকরা। বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারককুণ্ড ও বটতল এলাকায় অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কে। এর আগে দুপুরে কবিরা ও ভাটিয়ারিতে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে পরে সমাবেশ করে। এতে দলটির নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরী গণমানুষের নেতা, তাকে সীতাকুণ্ডের মানুষ রায় দিয়ে জনপ্রতিনিধি করেছে, তাই মানুষের সেবা করতে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। দর্শক, এ নিয়ে আরও জানাতে সীতাকুণ্ড থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন। বিক্ষোভ এখনো আছে কিনা, আর সেখানকার মানুষজন কি বলছেন, অর্থাৎ নেতাকর্মীরা কি বলছেন, আর একটি বিষয় জানাবেন, মানুষের কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা এই আন্দোলনের কারণে। ইবেন। জুবাইর, বিক্ষোভ মিছিল কিছুক্ষণ আগে তা শেষ হয়েছে। যে আসলাম চৌধুরী তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন, যে ভিডিও বার্তাতে তিনি নেতাকর্মীদেরকে সড়ক অবরোধ না করার আহ্বান জানিয়েছেন, সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরই আসলে মূলত সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। তবে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি একেবারেই সবচেয়ে যে ব্যস্ত মহাসড়ক সেটি, যার কারণে যে তীব্র যানজট তৈরি হয়েছে, সেই তীব্র যানজট আসলে স্বাভাবিক হতে আরও অন্তত বেশ কিছু সময় লাগবে। কারণ এমনিতেই সন্ধ্যা নাগাদ বিকেলের পর বন্দর থেকে যখন মালবাহী গাড়িগুলো বের হয় তখন এমনিতেই সড়কটিতে যানজট লেগে থাকে। তার মধ্যে যেহেতু সড়ক অবরোধ ছিল, এটি আসলে তীব্র আকার ধারণ করেছে। আর যে নেতাকর্মীরা তারা বলছেন, তারা আসলে তাদের নেতা যে দীর্ঘ সময় কারাগারে থাকার কারণে, নির্যাতন
নির্যাতিত হওয়ার কারণে তিনি আসলে যে ঋণ, সেই ঋণ যথাসময়ে পরিশোধ করা, সে যাবতীয় যে কাজ সেটি আসলে তিনি স্বাভাবিকভাবে করতে পারেননি। অর্থাৎ তার যে এই সময়টা, সেই সময়টার কারণে তিনি মূলত এই যে একটি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছেন যে ঋণ খেলাপি সহ নানান যে বিতর্ক, নানান যে আলোচনা হচ্ছে সেগুলো। অর্থাৎ তারা বলছেন তারা আসলে জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, যার কারণে তারা তাকে জনপ্রতিনিধি হিসেবে চান। তবে যেহেতু আদালতের একটি রায় আছে, সে আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে তারা আরও সময় দেখতে চান। অর্থাৎ তারা আজকের মতো বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ তুলে নিয়েছেন। তবে তাদের যে সামনে কর্মসূচি, সেটি তারা আসলে কোনো ধরনের যে ঘোষণা সেটি দেননি যে আসলে কর্মসূচি থেকে সরে আসবেন কিনা বা সামনে কোনো কর্মসূচি করছেন কিনা। আর এইদিকে যারা সড়কে যাতায়াতকারী তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে ঘন্টার পর ঘন্টা এমনিতেই সময় লাগে যেখানে, সেখানে এখন মরার উপর খাড়ার ঘা হিসেবে যেহেতু কয়েক জায়গায় গাছ কেটে ফেলা হয়েছে, সড়ক অবরোধ করে রাখা হয়েছিল, সেই জায়গাগুলোতে কয়েক কিলোমিটার ধরে আসলে তীব্র যে যানজট সেটি সৃষ্টি হয়েছে। সীতাকুণ্ড, বারবকুণ্ড, বটতল, কুমিরা বেশ কয়েক জায়গায় আসলে সড়ক অবরোধ হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে অবরোধ তুলে নেওয়া হয়েছে, যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। জোবাইর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সকল ইবেন মিট। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরী এক ভিডিও বার্তায় জানান, সবকিছু বৈধ থাকায় তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন, আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। আমাদের যে ঋণ খেলাপির যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুসারে আমরা ওই যে প্রতিটি পর্যায়ে বৈধ হয়েছে। এখন যদি অ্যাপিলেট ডিভিশন নতুন কোনো সংজ্ঞা দেয়, অবশ্যই অ্যাপিলেট ডিভিশনের মধ্যে রায়ের বিষয়ে আমাদের মন্তব্য করার কোনো সুযোগ থাকে না। তবে এটি জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন হয়নি, জনগণের মতামতের যে প্রতিফলন হয়নি, সেটাই হলো বিবেচ্য বিষয়। সব কিছু মিলে আমরা, যেহেতু অ্যাপিলেট ডিভিশনে অ্যাপেস কোর্ট তাদের রায় পূর্ণাঙ্গ আসেনি, পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আইনগত কোনো বিষয় থাকলে সব কিছু মিলে আমরা রিভিউ করার সুযোগ থাকবে। উন্নয়ন বাস্তবতা মাথায় রেখে 2026-27 অর্থ বছরের জন্য 2260 কোটি 24 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন এই বাজেট ঘোষণা করেন। একই সাথেই 1665 কোটি 92 লাখ টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়। এবারে বাজেটে মশক নিধনে বরাদ্দ রাখা হয়েছে 25 কোটি টাকা, আর 122 কোটি টাকা রাখা হয়েছে জলাবদ্ধতা নিরসনে। গতবারের বাজেট বাস্তবায়ন দেখা হয়েছে 77.66%। এবার কর আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 426 কোটি টাকা। বাজেটে ব্যয়ের বড় অংশ খরচ হবে উন্নয়ন ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়। মেয়র জানান, দায়িত্ব নেওয়ার সময় 500 কোটি টাকার উপরে দেনা থাকলেও তা এখন অর্ধেকে নামিয়ে এনেছেন। বলেন, আগামীতে সিটি কর্পোরেশনকে লাভজনক করতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম নগরীকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে রূপান্তরে নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র। সড়কের উন্নয়ন প্রকল্প আনুমানিক ব্যয় ধরা হয়েছে 2200 কোটি টাকা। 40টি খাল আমরা চিহ্নিত করছি এবং এটা এই ডিপিপিতে আসবে। যদি 21টি খাল এখানে আমরা লিখেছি, যেটা ব্যয় ধরা হয়েছে 3500 কোটি টাকা, এটা থেকে ব্যয় বাড়তে পারে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত 36টি খাল সহ রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য ব্যয় ধরা হয়েছে 2800 কোটি টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতায় রেল ক্রসিংয়ের উপর ওভারপাস নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1000 কোটি টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতায় দেওয়ানহাট ব্রিজের নির্মাণের ব্যয় ধরা হয়েছে 300 কোটি টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 298 কোটি টাকা। মন্ত্রণালয় অনুমোদিত জাইকার সহযোগিতায় আধুনিক BACS ভিত্তিক বাজেট ও হিসাব রক্ষণ ব্যবস্থার মাধ্যমে হিসাব রক্ষণ ও বাজেট প্রণয়ন করা হচ্ছে। সব ক্ষেত্রে ইতিবাচক মনোভাব নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে প্রথমে সমাবেশ করে তারা। এ সময় বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটালেও ওই সরকারের দেশ বিরোধী উদ্যোগ থেকে সরে আসেনি অন্তর্বর্তীকালীন সরকার।
এমনকি নির্বাচিত বিএনপি সরকারও হাঁটছে একই পথে, যা থেকে পিছু না হটলে বন্দর বন্ধের মতো কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরে বারেক বিল্ডিং মোড় পর্যন্ত মিছিল করে স্কপ। বেলা 11:30টায় এই কর্মসূচির সময় থাকলেও পুলিশের নির্দেশে আগে ভাগে শেষ করতে হয় বিক্ষোভ। অনেকে বলতেছে শ্রমিক কর্মচারীদের কোনো ক্ষতি হবে না, তাদের কর্মে কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা বলতে চাই পিসিটিতে যে রেড সি গেটওয়ে কাজ করতেছে সেখানে বন্দর সংশ্লিষ্ট কোনো শ্রমিক কর্মচারী নাই। সেখানে তারা তাদের মতো করে কাজকর্ম করতেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলাদেশে যদি সরকার কোনো অজুহাতে কোনো কুচক্রের মহলে তার অপচেষ্টা করে তাহলে কিন্তু সারা বাংলাদেশের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিব না রুখে দিব ইনশাআল্লাহ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর মোহনায় এক লাইটার জাহাজের ধাক্কায় ডুবেছে অন্য একটি লাইটার। গতরাত 3টার দিকে দুর্ঘটনা ঘটে, তবে জাহাজটিতে থাকা 12 নাবিকের সবাই উদ্ধার হয়েছে। কোস্টগার্ড জানায় পাথর নিয়ে ঢাকা যাচ্ছিল এমভি হারবার 2। এ সময় অন্য একটি জাহাজের সাথে ধাক্কা লাগে। ডুবতে থাকলে মাস্টার হারবার 2কে তীরের দিকে নিয়ে যেতে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড 8 জনকে উদ্ধার করে। ভেসে গিয়ে 4 জন পার্কি চড়ে উঠে যায়। লাইটার জাহাজটি কর্ণফুলী চ্যানেলের বাইরে ডুবায়। নৌ চলাচল স্বাভাবিক থাকার কথা জানায় কোস্টগার্ড। ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা পরিষদ গঠন করে যৌক্তিক স্থানে তার কার্যালয় স্থাপনের দাবিতে বিক্ষোভ হয়েছে। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত ঢাকা খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের 3টি স্থানে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করে স্থানীয়রা। করা হয় মানববন্ধন। এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির উত্তর অংশের মানুষ উপজেলা কেন্দ্রিক সরকারি যাবতীয় সেবায় বৈষম্যের শিকার, যা দূর করতে ফটিকছড়ি উত্তর নামের নতুন উপজেলা পরিষদ গঠন সময়ের দাবি। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। অবরোধের কারণে মহাসড়কে যানজট তৈরি হয়ে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। চট্টগ্রাম 24-এর সময় হলো একটি বিরতির। ফিরে আসে একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। এখন কেবল শীতকাল নয়, 12 মাস মিলবে চিরচেনা সবজি শিম। কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত বাড়ি শিম 7 জাতের চাষে মাঠ পর্যায়ে এসেছে সফলতা, যা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে চান কৃষি কর্মকর্তারা। এতে বর্ষাকালীন সবজির ঘাটতি মেটানোর পাশাপাশি ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করবে বলে মত সংশ্লিষ্টদের। কোথাও থোকাই থোকাই ঝুলছে তরতাজা শিম, কোথাও ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ। চট্টগ্রামের খুলশী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মাঠে বর্ষা মরশুমেও দেখা মিলছে এমন দৃশ্যের। উচ্চ তাপমাত্রা সহনশীল শিমের একটি জাতের নাম বাড়ি শিম 7, যা উদ্ভাবন করেছে কৃষি গবেষণা কেন্দ্র। ফলে এখন আর শীত মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে না, 12 মাসেই পাওয়া যাবে শীতকালীন এই সবজি। আমরা 2016-তে এটার গবেষণা শুরু করেছি, 2020-এ এটা শেষ করেছি। এই উপযোগিতার জন্য আমরা এই গ্রীষ্মকালীন এই সিমটা একমাত্র মাঠে হবে। আমরা সেটা পরীক্ষা করে দেখেছি, সিমটা ভালো, খেতে ভালো। এই জাতের শিম চাষে মাঠ পর্যায়ে এসেছে সফলতা। হেক্টর প্রতি মিলবে 15 থেকে 20 টন, যা পরখ করার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ নিতে সম্প্রতি গবেষণা মাঠে এসে খুশি স্থানীয় কৃষকরাও। যেভাবে ফুলের গিয়া গাছের গুরুত্ব খুব সৌন্দর্য, মানে এতটা আনন্দ লাগতেছে। যারা এটা আবিষ্কার করে মাঠে আনছে কৃষি গবেষণা থেকে করে বিআইটিসি থেকে আমাদের স্যারেরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমার কাছে এতটা আনন্দ লাগতেছে, আনসিজনের মধ্যে এই ফলন গাছটা আমরা পাবো। আমাদের ঠিক রোপণের 50 থেকে 55 দিনে ফুল আসে, তারপর থেকে আমরা কন্টিনিউ এটা প্রায় 4 মাস ফল হারভেস্ট। মাঠ পর্যায়ে যে ধরছে এই যে ফসলটা বর্ষার ফসল, এইটাই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল। প্রতিকূল আবহাওয়ায়ও উচ্চ ফলনশীল এই জাত প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই জাতের বীজটা যখন ওনারা আমাদের কাছে দিতে পারবে, আমরা কৃষকদের কাছে ছড়িয়ে দেব। আশা করছি এটা যদি আমরা চট্টগ্রাম জেলায় ছড়িয়ে দিতে পারি,
তাহলে কিন্তু চট্টগ্রাম জেলার সিমের চাষটাও বাড়বে এবং চট্টগ্রাম জেলার কৃষিতে আরও উন্নত হবে। সারা দেশের যে প্রতিকূল আবহাওয়া, একদিকে আমরা পাহাড়ি এলাকায় আর একদিকে আমরা উপকূলীয় অঞ্চলে যেখানে লবণের সমস্যা আছে, সেখানেও কিন্তু আমরা এটা চাষ করতে পারতেছি। আমাদের রাজশাহী অঞ্চল যেটা ড্রাউট প্রোন এরিয়া, খরাপ্রবণ এলাকা, সেখানেও কিন্তু এই সিমটি আমরা আমাদের যে রিজিওনাল ইল্টার, সেখানে আমরা দেখেছি এটার ভালো পারফরমেন্স। বাণিজ্যিকভাবে এই সিমের চাষাবাদ হলে মানুষের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে গতি আনবে, এমনটাই মত কৃষি বিজ্ঞানীদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ম্যাচ। সকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময় শেষ হয় 2-2 গোলে, ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। এতে শেষ পর্যন্ত 4-3 গোলে জয় পায় ব্রাজিল। মূলত সংগঠনের সদস্যরাই দুদলে ভাগ হয়ে খেলায় অংশ নেন। পরে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন। ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক তহুরা পিঙ্কি, রহিমা রুহি। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।